দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে রয়েছে পাবলো নেরুদার একটি কবিতা। তার সঙ্গে কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন কবি শক্তি চট্টোপাধ্যায়। এই কবিতা বিষয়ে এখন আলোচনা করব। প্রথমেই বলতে হয় পাবলো নেরুদা সম্পর্কে কিছু কথা। পাবলো নেরুদা 1904 খ্রিস্টাব্দে চিলিতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন স্প্যানিশ ভাষার কবি। তার মৃত্যু হয়েছিল 1973 খ্রিস্টাব্দে। 1971 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। পাবলো নেরুদা কবিতার বই 20 লাভ পোয়েমস অ্যান্ড এ সং অফ ডেসপেয়ার এই গ্রন্থ থেকে তার সঙ্গে কবিতাটি গ্রহণ করা হয়েছে। অনুবাদ গ্রন্থটির নাম এডু টিপস। তবে পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা বই, এখান থেকে আমাদের উচ্চ মাধ্যমিক সংকলন গ্রন্থে কবিতাটি গ্রহণ করা হয়েছে। পাবলো নেরুদা ছিলেন একাধারে কূটনীতিবিদ, রাজনীতিবিদ এবং কবি, লেখক, এবং রাজনৈতিক মতাদর্শে তিনি ছিলেন কমিউনিস্ট মতাদর্শী। আর আমাদের শক্তি চট্টোপাধ্যায়, যিনি কবিতাটি অনুবাদ করেছেন, তিনি বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত কবি এবং লেখক। শক্তি চট্টোপাধ্যায় 1933 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1995 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তিনি যেমন কবি তেমনি একজন ঔপন্যাসিকও বটেন। আমাদের 60-এর দশকে বাংলায় যে হাংরি কবিতা আন্দোলন হয়েছিল, তার জনকদের অন্যতম তিনি একজন ছিলেন। তার ছদ্মনাম রূপদর্শী, আবার স্ফুলিঙ্গ সমাদ্দারও আরেকটি ছদ্মনাম। তার প্রথম প্রকাশিত কবিতা জম। আমরা এখন আমাদের এই পাঠ্য কবিতাটি বিষয়ে আলোচনা করব। তার সঙ্গে বলতে কার সঙ্গে বুঝিয়েছেন কবি, একটু এই বিষয়টা পরিষ্কার করা যেতে পারে। এখানে তার বলতে বোঝানো হয়েছে বিশেষ কোনো নারী বা বিশেষ কোনো মানুষ, এরকম কাউকে। কিন্তু আমার মনে হয় যে এই কবিতার যে তার এই সর্বনামটি রয়েছে, এটি কবির দেশমাতৃকাকে বা দেশকেই বোঝাচ্ছে। আমরা এর আগে দেখেছি, 10ম শ্রেণীতে তোমরা পড়েছ অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার। সেখানে যে নারীটির কথা উল্লেখ আছে, সেই নারীটি আসলে কবির স্বদেশকেই বুঝিয়েছে। স্পেনের গৃহযুদ্ধের পটভূমিকায় লেখা হয়েছিল অসুখী একজন কবিতাটি। এই কবিতার মধ্যেও তেমনি দেশত্যাগের বা দেশের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির একটা সংকট বা যন্ত্রণার ছবি কিন্তু এই কবিতার মধ্যে আছে। কবি প্রথমেই বলছেন, সময়টা খুব সুবিধের না, আমার জন্যে অপেক্ষা করো, দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। খুব সাদামাটা গদ্যাত্মক ভঙ্গিতে কবি কাউকে উদ্দেশ্য করে বলছেন যে এই সময়টা, অর্থাৎ কবির সমসাময়িক সময় বা যে সময়ে এই কবিতা লিখছেন, খুব সুবিধার না। কবি তার দেশের সেনেটে কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। তারপরে কমিউনিস্টদের
হটিয়ে দিয়ে সেখানে অন্য দলের আগমন হয় এবং স্পেনে গৃহযুদ্ধও শুরু হয়। রাজনৈতিক কারণে কবিকে আত্মগোপন করে কাটাতে হয়, আবার দেশত্যাগও করতে হয়েছিল। তাই এই সময়টাকে কবির খুব সুবিধের মনে হয়নি। অর্থাৎ এই সময় বিভিন্নভাবে কবিকে ক্ষতবিক্ষত করেছে, যন্ত্রণা দিয়েছে। তাই সময়টা খুব সুবিধের না, সময়টা প্রতিকূল। আমার জন্যে অপেক্ষা করো। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। কবির জন্য কে অপেক্ষা করবে? কাকে অপেক্ষা করতে বলছেন কবি? তার কোনো প্রিয়তমা নারী, কোনো প্রেমিকা, না তার স্বদেশ? মনে হয় কবির স্বদেশ হিসাবে এই তারকে যদি আমরা ধরে নিই, তাহলে কবিতাটির অর্থ আরো স্পষ্ট হয়ে উঠবে। কবি তার স্বদেশকে তার জন্য অপেক্ষা করতে বলছেন। কবি দেশ ত্যাগ করে চলে গিয়েছিলেন, কিন্তু দেশের প্রতি তো একটা ভালোবাসা, টান, শিকড়ের টান অন্তরে রয়ে গেছে। তাই ফেরার জন্য একটা প্রবল আকর্ষণ রয়ে গেছে কবির মনে। তিনি ফিরবেন জন্মভূমির বুকে। তাই জন্মভূমি তার জন্য, বা দেশ তার জন্য অপেক্ষা করুক। কিন্তু সময়টা তার ফেরার পক্ষে খুব সুবিধাজনক নয়। তিনি যদি দেশে ফেরেন, তাহলে কোনো সংকটে পড়তে পারেন, সমস্যায় পড়তে পারেন। আবার দেশের মানুষও বিভিন্ন সমস্যায় জর্জরিত। তাই সময়টা সুবিধের নয়, কবির পক্ষেও নয়, দেশের মানুষের পক্ষেও নয়, বা দেশের পক্ষেও নয়। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। আমাদের যখন দুঃসময় আসে মানুষের জীবনে, তখন আমাদেরকে ধীর স্থিরভাবে ধৈর্য ধরে সময়টাকে পার করতে হয়। আমরা যদি বিচলিত হয়ে যাই, ভেঙে পড়ি, তাহলে কিন্তু আমাদের মারাত্মক ক্ষতি হয়ে যায়। তাই সময়ই আমাদেরকে কি করে, আস্তে আস্তে ঠিক করে দেয় সব কিছু। তাই যখন মারাত্মক দুঃসময়, বিপদ রূপে আসে, তখন আমাদেরকে ধৈর্য ধরতে হয়। তাই দুজনে মিলে খুব সমঝে, সমঝে মানে বুঝে, এই সময়টাকে আমাদের অতিবাহিত করতে হবে, পার করে দিতে হবে। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াবো। কবি তার জন্মভূমি বা দেশকে একজন মানুষের মতো জীবন্ত রূপে কল্পনা করছেন, যার দুটি হাত আছে। সেই হাত দিয়ে সে কবিকে কি করবে? তুলে ধরবে, উঠিয়ে নেবে। কবির কষ্ট হবে উঠে দাঁড়াতে, কিন্তু তবুও তিনি উঠে দাঁড়াবেন অনেক কষ্ট করেও। আর জন্মভূমির সেই হাত ধরে তিনি ওপরে উঠবেন, মেরুদণ্ড সোজা করবেন। ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। এই যে তিনি লড়াই করে, সংগ্রাম করে প্রতিকূলতার বিরুদ্ধে উঠে দাঁড়াবেন এবং তার সমসাময়িক সময়ের পৃথিবীকে, দেশকে, মানুষের জীবনের সমস্যাকে, কবির ব্যক্তি জীবনের সমস্যাকে, রাজনৈতিক জীবনের সমস্যাকে, সামাজিক সমস্যাকে নিজের মতো করে বোঝার চেষ্টা করবেন এবং তিনি আনন্দও করবেন। না, আহ্লাদ করবেন মানে আনন্দ করবেন। কেন আনন্দ? এই যে তিনি উঠে দাঁড়াতে পারলেন, ভেঙে পড়লেন না অনেক কষ্ট করেও। এই যে দাঁড়ানো, উঠে দাঁড়ানো, এই উঠে দাঁড়ানোর মধ্য দিয়ে একটা জয়ের আনন্দ আছে, সাফল্যের আনন্দ আছে। আবার এর মধ্য দিয়ে কবির দেশেরও উঠে দাঁড়ানোর বা উন্নয়নের দিকটাও প্রতিফলিত হয়েছে। তার দেশও উঠে দাঁড়াবে, তাই কবি আনন্দ করছেন, আহ্লাদ অনুভব করছেন। আমরা আবার সেরকম এক জুড়ি,
যার স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে, পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। কবি এবং তার স্বদেশ, অর্থাৎ যাকে এখানে তার বলা হচ্ছে, দুজনেই হচ্ছে জুড়ি। জুড়ি মানে হলো জুটি বা সঙ্গী। দুই বন্ধু যেমন জুড়ি হয়, প্রেমিক প্রেমিকা যেমন জুড়ি হয়, স্বামী স্ত্রী তারাও যেমন জুটি বা জুড়ি হয়, কবির স্বদেশ যেন তার জুড়ি বা জুটি। আমরা আবার সেরকম এক জুড়ি। জুড়িতে মিলে কি হয়? দুজনে মিলে কোনো কাজ করতে পারে, সমস্যার সমাধান করতে পারে। একা যে কাজ সম্ভব হয় না, দুজনে জোটবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হলে, ঐক্যবদ্ধ হলে সেই কাজটা সহজেই হয়ে যায় এবং তাতে শক্তিও বাড়ে। একা তো শক্তি অনেক কম, তার সঙ্গে যদি আরও একটি মানুষের শক্তি এসে যোগ হয়, তাহলে শক্তি অনেক বেড়ে যায়। এজন্যই শঙ্খ ঘোষ, তোমাদের ক্লাস 10-এ যে কবিতাটি পড়েছ, শঙ্খ ঘোষের লেখা আই আরো বেঁধে বেঁধে থাকি, সেখানেও সবাইকে ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ থাকার কথা বলছেন। কবিও এখানে জোটবদ্ধ থাকার কথা বলছেন। কবি এবং তার জন্মভূমি পরস্পর যেন আত্মার আত্মীয়। তারা একসঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, হৃদয়ে হৃদয় যোগ করে নিজের শক্তির সঙ্গে অন্যের শক্তিকে, অর্থাৎ আর একজনের শক্তিকে যোগ করে তারা উঠে দাঁড়াবে। যারা স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে, পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়, তারা অনেক স্ট্রাগল করে, লড়াই করে, সংগ্রাম করে, প্রতিকূলতার জয় করে নিজের প্রাণ বা অস্তিত্বকে টিকিয়ে রেখেছে, অর্থাৎ বাঁচিয়ে রেখেছে। জীবনে তো নানা প্রতিকূলতার সমস্যা আসে, সেই সমস্যাগুলোকে আমাদের জয় করতে হয়। জীবন মানেই একটা সমস্যার জায়গা, প্রতিকূলতার জায়গা, কিন্তু আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। আমরা কখনো ভালো জায়গায় যাব, কখনো খারাপ জায়গায় যাব, স্থান অস্থান দ্বারা এটাই বোঝানো হয়েছে। সবসময় যে ভালো সময় আসবে তা না, সবসময় যে ভালো স্থানে আমরা থাকবো তাও নয়, অস্থানেও যেতে হয়, অর্থাৎ আমাদেরকে প্রতিকূল জায়গাতেও যেতে হয়। তবু সেখানেও আমাদেরকে স্ট্রাগল করে, লড়াই করে বেঁচে থাকতে হবে। এবং দুজনের এই যে জুটি, সেই জুটি কি করবে? এই লড়াইটা করে জিতবে। পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি, পাথরের আঘাত পেলেও তারা কিন্তু ভেঙে পড়েনি, লড়াই চালিয়ে গেছে, একটা বাসা বানিয়েছে, বাড়ি বানিয়েছে, যেটা তাদের আশ্রয়, ভালোবাসার জায়গা, যেটা তাদের আত্মরক্ষার জায়গা। সেই পাথরে আঘাত পেলেও, ফাটলেও তাদের মনের জোর কিন্তু হারিয়ে যায়নি। কবির স্বদেশ এবং কবি দুজনেই সেই মিলে একটা জুটি। স্বদেশের ওপরে কত আঘাত এসছে, যন্ত্রণা এসছে, দুঃখ কষ্ট এসেছে, কিন্তু তারা শেষ পর্যন্ত উভয়ে মিলে সব কিছুকে জয় করেছেন। তারা বাসা বানিয়েছেন, অর্থাৎ দেশটাকে একটা বাড়ির মতো নিরাপত্তায় ভরিয়ে তুলেছেন। সময়টা মোটেই সুবিধের না। রোসো, আমার জন্যে দাঁড়াও। এই যে সময়, যে সময়ে কবি এই কবিতা লিখছেন, এই সময়টা বড় দুঃসময়। একটা যন্ত্রণা আছে, প্রতিকূলতা আছে, কষ্ট আছে। প্রতিকূল পরিস্থিতিতে কবি পাবলো নেরুদাকেও দেশ ছাড়তে হয়েছিল। তবু তিনি তার জন্মভূমি দেশকে অনুরোধ করছেন যে, রোসো, অপেক্ষা করো, আমার জন্য দাঁড়াও, আমি আসছি, আমি তোমার সঙ্গে যাব, তোমার হাত ধরব, আমরা দুজনে মিলে একসঙ্গে লড়াই চালিয়ে যাব। কাঁখে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো। কবি বলছেন তার জুটিকে, সেই সঙ্গীকে, যে সঙ্গী তার দেশ,
মানে কাঁকে ঝুড়ি নাও। কাঁক মানে হচ্ছে কোমর। অর্থাৎ আমরা দেখতে পাই যারা খেটে খাওয়া মানুষ, কর্মী মানুষ, বিশেষ করে মহিলা কর্মী মানুষ, তারা কাঁকে ঝুড়ি নিয়ে সেখানে মালপত্র বয়ে নিয়ে যায়। আবার কর্মশীল শ্রমিক মানুষেরা হাতুড়ি, শাবল, গাঁইতি এসব নিয়ে নানা পরিশ্রমের কাজ করে। কবি তার জন্মভূমিকে বা জন্মভূমির প্রতিরূপ রূপে যে মানুষটিকে এখানে তুলে ধরছেন, তাকে কাঁকে ঝুড়ি নিতে বলছেন, আবার শাবল নিতে বলছেন, আবার জুতোটাও পরে নিতে বলছেন। অর্থাৎ শ্রমজীবী মানুষের, খেটে খাওয়া মানুষের এই যে প্রতিদিনের লড়াই, প্রতিদিনের সংগ্রাম, সেটা কিন্তু চালিয়ে যেতে হবে এবং সেই সংগ্রামের অংশীদার কবিও হবেন। পাবলো নেরুদা রাজনৈতিক মতাদর্শে কমিউনিস্ট ভাবাদর্শে বিশ্বাসী ছিলেন। কমিউনিস্ট ভাবাদর্শের মানুষেরা বা এই ভাবাদর্শে খেটে খাওয়া শ্রমিক মানুষের লড়াইকে, সংগ্রামকে বড় করে দেখানো হয়। পৃথিবীতে তাদের লড়াইয়ের মধ্য দিয়ে সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা হবে, এই স্বপ্ন তারা দেখেন। পাবলো নেরুদাও শ্রমজীবী মানুষের সেই লড়াইটাকে এখানে তুলে ধরছেন। সে হাতে শাবল নেবে, কোমরে বা কাঁকালে ঝুড়ি নেবে, পায়ে জুতো পরবে, তার কারণ পাটা যাতে তার অক্ষত থাকে, রক্তাক্ত না হয়। তাকে তো হেঁটে যেতে হবে অনেক পথ, অত পথ খালি পায়ে হাঁটতে পারবে না। তাই তার পায়ের নিরাপত্তার জন্য তার একটা জুতোর দরকার। কাপড় চোপড় তাকেও সঙ্গে নিতে হবে, লজ্জা নিবারণের কাপড় চোপড়, সেটুকুও তো তার প্রাথমিক প্রয়োজনের জিনিস। যা দরকার সেগুলো নিয়ে তাকে এগিয়ে যেতে হবে। এখন আমাদের একে অপরকে লাগবে, শুধু কার্নেশন ফুলের জন্য না, মধু তালাশের জন্যেও না। একজনের আর একজনকে দরকার হবে। অর্থাৎ কবির সেই প্রিয় দেশ, প্রিয়তম মানুষ, উভয়ে মিলেই তারা দেশকে গড়ে তুলবেন, দেশের উন্নয়ন ঘটাবেন, দেশের সব প্রতিকূলতার অন্ধকারকে তারা দূর করে দেবেন। তাই উভয়ের শক্তি এখানে প্রয়োজন। একজন যেন আর একজনের পরিপূরক, উভয়ে মিলেই যে সংঘবদ্ধ শক্তি তৈরি হবে, সেই শক্তিতেই দেশ উঠে দাঁড়াবে। শুধু কার্নেশন ফুলের জন্য না, মধু তালাশির জন্যও না। কার্নেশন ফুল এটা হচ্ছে এক ধরনের গোলাপি রঙের ফুল, একটা বিশেষ প্রজাতির বিরুৎ জাতীয় উদ্ভিদ কার্নেশন গাছ। এটা ভূমধ্যসাগরীয় অঞ্চলে দেখা যায়। কবি বলছেন যে আমাদের একজন আর একজনকে দরকার হবে, শুধু কার্নেশন ফুলের জন্য না। অর্থাৎ তারা একটা কার্নেশন ফুল সংগ্রহ করবেন বা তুলে আনবেন, এরকমটা সবসময় নয়। কার্নেশন ফুল তাদের দরকার আছে। মধু তালাশ, তালাশ মানে হচ্ছে সন্ধান, খোঁজ, অর্থাৎ মধুর সন্ধানেও দরকার আছে। মধু যেন জীবনের রুটি, জীবনের খাদ্যদ্রব্য সংগ্রহ বা অর্থাৎ খাবারের জন্য মানুষের যে লড়াই, সেটাও আমাদের মধু তালাশের মধ্য দিয়ে কবি বুঝিয়েছেন। আবার ফুলের সৌন্দর্য, জীবনের যে রোমান্টিক দিক, স্বপ্নময়তার দিক, সেটাকেও কার্নেশন ফুলের মধ্য দিয়ে কবি তুলে ধরছেন। যে কার্নেশনও আমাদের দরকার আছে, আবার মধু তালাশও দরকার আছে, কিন্তু তার চেয়ে বেশি এই দরকারের পরেও যেটা আমাদের বেশি দরকার, সেটা কি? আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে। কিন্তু তাদের দুজনের হাত দুটো লাগবে, হাতগুলো লাগবে, দুজনের দুটো দুটো চারটে হাত। হাত হচ্ছে আমাদের শক্তির উৎস বা শক্তির আধার। হাত হচ্ছে আমাদের কর্ম করার অঙ্গ। হাত ছাড়া কোনো কাজ আমরা করতে পারি না সেভাবে।
হাতের মধ্যেই আমাদের সমস্ত শক্তি নিহিত থাকে। এই হাত দিয়েই আমরা কলম ধরি, এই হাত দিয়েই লিখি, এই হাত দিয়েই খাই, এই হাত দিয়েই কাজ করি। সুতরাং আমাদের জীবনে হাতের গুরুত্ব কিন্তু অসীম। তাই আমাদের দুজনের হাতগুলোই লাগবে। এই হাত দিয়েই তারা অন্ধকার সরাবেন, এই হাত দিয়েই তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন, শোষণের বিরুদ্ধে লড়াই করবেন। এই হাত দিয়েই জগদ্দল পাথরকে সরিয়ে দেবেন, অন্ধ গোঁড়ামি কুসংস্কার সব কিছুকে সরিয়ে দেবেন। তাই দুজনের এই 4টি হাতের একান্তই দরকার। এই হাত দিয়ে আর কি হবে? ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে। আগুন বানাবার জন্য মানে আগুন সৃষ্টি করবেন। কিসের? ধুয়ে মুছে। ধুয়ে মুছে দেওয়া মানে পরিষ্কার করে সাফ করে দেওয়া। এই যে পৃথিবীতে বা কবির স্বদেশে যে নানা রকম অবক্ষয়, নানা অন্ধকার, নানা ক্ষত, নানা জ্বালা যন্ত্রণা, অন্যায় পাপ যা কিছু আবর্জনা তৈরি করেছে সমাজের মধ্যে, দেশের মধ্যে কিংবা মানুষের মনের মধ্যে, সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে মুছে দেওয়া দরকার। সেগুলোকে আগুন দিয়ে আবর্জনা পোড়ানোর মতো পুড়িয়ে ফেলতে হবে। তাই আগুন কি করে? সমস্ত রকম নোংরা আবর্জনাকে পুড়িয়ে দিয়ে আমাদেরকে নোংরা পরিবেশের হাত থেকে রক্ষা করে। এবং আগুনকে আমরা জানি যে আগুন এমন একটি বস্তু যা পবিত্রতারও প্রতীক বটে। যেমন যজ্ঞের আগুন পবিত্রতার প্রতীক, চেতনার আগুন বিপ্লবের প্রতীক। তাই এই সমাজে পরিবর্তন আনতে গেলে যে বিপ্লবের আগুন জ্বালাতে হবে, সেটা কিন্তু এই হাতের শক্তি থেকেই, দুজনের হাতের শক্তি থেকেই জাগরিত হবে। হাত দিয়ে তারা যে কর্ম করবেন, হাতের মধ্য দিয়ে যে শক্তির প্রকাশ ঘটবে, হাতের মধ্য দিয়ে যে কলম ধরবেন, তার মধ্য দিয়েই এই বিপ্লবের আগুন, বিপ্লবের বাণী এবং চেতনার আগুন মানুষকে নানাভাবে জাগরিত করবে। এভাবেই দুজনের সম্মিলিত প্রয়াসে দেশ জাতি এগিয়ে যাবে। এই যে সুবিধের নয়, সময়টা মাথা যতই উঁচু করুক, আমরা আমাদের 4 হাত 4 চোখে একে জুঝবই। জুঝবো মানে লড়াই করব, সংগ্রাম করব। সময়টা যদিও সুবিধের নয় লড়াই করার পক্ষে, মানুষের বেঁচে থাকার পক্ষে, এবং সময় যতই মাথা উঁচু করে বলুক, তার দম্ভ অহংকার গর্ব প্রকাশ করুক, সে ভালো রেখেছে, সে ভালো করছে, সে মঙ্গল করছে, সে মাথা উঁচু করে নিজের অহমিকা যতই প্রকাশ করুক, অহংকার যতই প্রকাশ করুক, সময়টা কিন্তু সুবিধের নয়। তার কারণ এই সময়টা বড় দুঃসময়, বড় সংকটের সময়। তাই সময় মাথা উঁচু করে কথা বললেও মাথা উঁচু করে রাখার মতো সময় কিন্তু এটা নয়। আমরা আমাদের 4 হাত 4 চোখে একে জুঝবই। এই যে সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে নানা অবক্ষয়, যুগ যন্ত্রণা মানুষকে বিব্রত করছে, যে শোষণ বঞ্চনা সমাজের মধ্যে, দেশের মধ্যে একটা ক্ষতির সৃষ্টি করেছে, এই সব কিছু যাবতীয় অন্যায় অসাম্য বৈষম্য সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে লড়াই করে যেতে হবে। কবি সেই লড়াইটা লড়বেন তার সঙ্গে, অর্থাৎ তার সেই কাছের মানুষ, অন্তরের মানুষ, প্রিয়তম মানুষ, যে মানুষটি তার দেশের প্রতিভু, দেশমাতৃকার প্রতিভু। দুজনে মিলেই দেশ এবং কবি, অর্থাৎ এই দেশ বলতে যেন দেশের সমগ্র মানুষকেই বোঝানো হচ্ছে। সমগ্র দেশের মানুষ যেন দেশের মধ্য দিয়ে চিহ্নিত হচ্ছে।
দেশের দেশ যেন দেশের মানুষের প্রতীক হয়ে উঠছে। এবং তিনি এইভাবেই দুজনের চারটে হাত, চারটে চোখ দিয়ে তারা লড়াইটা চালিয়ে যাবেন। লড়াই চালানোর কারণ সমাজ পরিবর্তন। মার্ক্সীয় দর্শনে বিশ্বাসী, কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী পাবলো নেরুদা এইভাবেই কি করবেন, লড়াই চালিয়ে যাবেন, সমাজ পরিবর্তন করবেন। এবং এটা হবে একক চেষ্টায় নয়, সম্মিলিত মানুষের সংঘবদ্ধ প্রচেষ্টায়। সেই জনশক্তি বা গণশক্তির মধ্য দিয়ে দেশ, জাতি, সমাজে একটা পরিবর্তনের জোয়ার আসবে। তাই দুহাত, দুজনের মোট 4টি হাত এবং 4টি চোখ। যে চোখ দৃষ্টি দেবে, যে হাত শক্তি দেবে, এই দৃষ্টি এবং শক্তি এই দুয়ে মিলে ভবিষ্যতের পথকে সুগঠিত করবে, শক্তিশালী করবে এবং চিন্তা চেতনাকে বা তার দৃষ্টিকে বহুদূর প্রসারিত করবে। এভাবেই তার সঙ্গে কবিতার মধ্য দিয়ে কবি পাবলো নেরুদা তার সমসাময়িক সময়ের এক সংকটের চিত্রকে যেমন তুলে ধরেছেন, তেমনি সংঘবদ্ধ মানুষের সংঘবদ্ধ শক্তি যে কিভাবে দেশ, জাতি, সমাজকে পরিবর্তনের মধ্য দিয়ে একটা উন্নতির শিখরে নিয়ে যেতে পারে, তার একটা নিশানা এখানে দিয়েছেন বা দিগদর্শন দিয়েছেন। এবং কবির মূল কথা হলো যে আমরা যুঝবই, অর্থাৎ লড়াই জারি রাখতে হবে, সংগ্রাম জারি রাখতে হবে। লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে সকলের সম্মিলিত প্রয়াসে কি হবে, দেশ, জাতি, সমাজ সুগঠিত হবে, সংগঠিত হবে, শক্তিশালী হবে, আমাদের মেরুদণ্ড সোজা হবে। এভাবেই পাবলো নেরুদা এই কবিতায় তার বক্তব্য তুলে ধরেছেন। আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। পরবর্তীতে আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি।